নমস্কার, আমি সুচন্দ্রা। বিকাশ টক শোয়ের লাইভ অনুষ্ঠানে আপনাদের সাথে সরাসরি কথা বলতে এসেছি। বিকাশ টক শো এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা সমাজের সকল স্তরের মানুষের সাথে প্রতিনিয়ত আপনাদের সাথে পরিচয় ঘটাচ্ছি, চেষ্টা করছি তাদের জীবন থেকে যেটুকু পজিটিভিটি তারা সংগ্রহ করেছে তা আপনাদের কাছে মেলে ধরতে। আমার সাথে আজকে স্টুডিওয়ে রয়েছেন প্রদীপ কুমার মণ্ডল মহাশয়। উনি পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ বিভাগে কর্মরত এবং ওনার জীবনের যে গল্প আমরা শুনবো তাকে আমরা সংক্ষেপে বলতে পারি সম্ভাবনা না আশীর্বাদ। এই সম্ভাবনা না আশীর্বাদ তার গল্পের মধ্য দিয়ে ওনার জীবনের অধ্যায়গুলি উঠে আসবে। সেই অধ্যায়গুলি থেকে হতে পারে আপনার জীবনেরও মিল, আপনারা নিতে পারেন সেখান থেকে তার জীবনের রসদটুকু। আমরা সরাসরি আমাদের অনুষ্ঠানের মূল পর্বে চলে যাব। প্রদীপ বাবুর সঙ্গে কথোপকথনের মধ্য দিয়ে আমরা শুনে নেব সব কথা। নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম, আমি প্রদীপ কুমার মণ্ডল, প্রদীপ মণ্ডল। প্রথম জানতে চাইবো যে আপনার ছোটবেলাটা কেমন ছিল? ছোটবেলাটা তো গ্রামের বাড়ি ছিল, মাঠ ছিল পেছনে, মানে তাল গাছের সারি, মানে ওই সেই তেফলতে বলে গাছ, সেই সব আমরা মাঠের ধারে বসতাম এবং সব ছোট ছোট ছেলেমেয়েরা আমরাও খেলতাম। তো সেই জিনিসটা মানে দারুণ লাগতো। মানে একদম গ্রামে বাড়ি ছিল, মাঠ পুকুর মানে সব নিয়ে আমরা খুব খেলতাম। মানে ওই মাঠে গিয়ে বসে থাকতাম, সেই তাল গাছের হাওয়া, তাল গাছের মানে সব দারুণ মানে লাগতো সেই ছোটবেলাটা। যারা বাচ্চা তারা তো খেলাধুলা প্রায় ভুলেই গেছে, মাঠে যাওয়া তো দূরের কথা, স্কুল থেকে বাড়ি, কোচিং, পড়াশোনা, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি এসবের সঙ্গেই যুক্ত। এই যে ছোটবেলায় যে গ্রামে কাটিয়েছেন, তারপর একটা বিদ্যুৎ বিভাগে চাকরি করতে গেলেন, এই যে পড়াশোনার যে পর্যায়টা সেটা কোথায় করলেন? না, আমি কিন্তু মানে গ্রাম থেকে শহরে চলে যাইনি, তো গ্রামে থেকেই গ্রামের স্কুলে পড়ে তারপরে মানে বাড়ি থেকে একটু দূরে যে হাই স্কুল বা কলেজ, সেই সব জায়গা থেকেই আস্তে আস্তে করেছি। হ্যাঁ, শহরে যাইনি, গ্রামে থেকেই গ্রামের ছেলেমেয়ের সাথে বড় হয়ে সেখানে মানে সবার সাথে মানুষ হয়ে, আমার ভাই আছে, তাদের সাথে একসাথে খেলেছি, একসাথে আমার বন্ধু বান্ধব সবার সাথে একসাথে বেড়ে উঠেছি গ্রামেতেই। মানে কখনো এটা অনুভব করেননি যে গ্রামে থাকবো তাহলে কিভাবে শহরের সঙ্গে মেলামেশা করতে পারবো বা তাল মেলাতে পারবো? এই জায়গার কখনো আপনার একটা ভিতর থেকে হ্যাঁ অবশ্যই মানে বোধ হয়েছিল কি? হ্যাঁ, মানে আমাদের যখন মানে কলেজ গেলাম বা ওপর ক্লাসে গেলাম, তখন তো একটা গ্রামের ছেলের সাথে শহরের ছেলেদের একটা ডিফারেন্স থাকে। হ্যাঁ, আমরা ওদের মতো হয়তো এক্সপার্ট ছিলাম না। সেই জায়গাটা তাহলে কিভাবে ওভারকাম করলেন? তাদের সাথে মিলে মানে মেশার চেষ্টা করতাম, তাদের সাথে বন্ধুত্ব করতাম। সবার সাথে হয়তো হতো না, কিন্তু অনেক ছেলেই ভালো ছিল, তারা সঙ্গ দিত এবং ভালোবাসতো তাদের, সেইভাবেই আস্তে আস্তে ওভারকাম করেছি। বলতেই পারি যে যারা গ্রাম থেকে আসে তাদের যে একটা ভিতরে ভিতরে কষ্ট থাকে যে আমি তো শহরের ছেলেটির মতো বা মেয়েটির মতো স্মার্ট নই। সেই ক্ষেত্রে আপনার সাজেশন হচ্ছে এটাই যে তাদের সঙ্গে বন্ধুত্ব, তাদের সাথে মিশে যাওয়া, তাদের সবাই হয়তো হ্যাঁ সমপাঠী হয়ে যাওয়া, তাদের কথাও আমাদের শুনতে হবে, আমাদের কথাও হয়তো তারা নেবে। প্রথম তো একটা ব্যারিকেড থাকবে, কিন্তু এগুলো বাদ দিয়ে তাদের কাছে মানে মিশে যাওয়াটাই হচ্ছে আসল ব্যাপার, জীবনের অঙ্গ। আমি পরবর্তী যে প্রশ্ন আপনার কাছে রাখবো, তারপরে এলেন চাকরি জীবনে। হ্যাঁ, এবার চাকরি জীবনে এমন কি পরিবর্তন এলো যে সেই গল্পটা বলুন। মানে যখন কলেজে পড়তেন তারপর চাকরির পরীক্ষা দিলেন, চাকরি মানে যেহেতু গ্রামের ছেলে, অত আমাদের ট্রেনিংও ছিল না, অত ভালো স্কুলেও পড়িনি, নর্মালি একটা পাতি সরকারি দপ্তরে মানে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্কেই চাকরি পেয়েছি এবং চেষ্টা করেছি ঠিকঠাক করে মানে কাজ করার। তো দীর্ঘদিন করার পর নর্মালি এলডিসি থেকে হয়তো আবার মানে ইউডিসি হয়েছি, হ্যাঁ সেই জায়গা। তো তারপরে দীর্ঘদিন পর একটা সুযোগ আসে, এখন নতুন ছেলেদের সাথে আমাদের মানে এখন যে মানে আগের যারা চাকরি পেয়েছেন আর এখন যারা চাকরি পাচ্ছেন, এখন ফার ডিফার। সে মানে তাদের দক্ষতা বলুন, কম্পিউটার
জানাতে বলুন বা সমস্ত জেনারেল নলেজ বলুন, সমস্ততে এখন ছেলে অনেক বেটার। আমরা আমরা আমাদের মতো করে পড়াশুনো করেছি, আমরা চেষ্টা করেছি ভালো করার, কিন্তু এখন যারা আছে আরও বেটারভাবে তারা মানে পাস করছে বা অনেক কিছু শিখে তারা বার হচ্ছে। তো আমার ডিপার্টমেন্ট আমাদেরকে সুযোগ দিয়েছিল যে যারা মানে নতুন যারা অফিস এক্সিকিউটিভ পদে ঢুকছে, তো সেই পদে যেতে গেলে কেউ যদি মানে এলিজিবল ওই পদে যেতে পারে তাদেরকে একটা কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হবে। তো সেইটা দেখার পর অনেকেই আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল, বলেছিল এই তো দিলে পাবিও না আর হবেও না কিছু। এবং সত্যিই মানে আমাদের ওইভাবে কম্পিউটার মানে মানে জুয়েল ছিলাম না। তো আমি ওই পরীক্ষায় অ্যাপ্লিকেশান করি এবং আমার ওই টেস্ট পরীক্ষা আসার পর ওই 20 থেকে মানে 25 থেকে 1 মাসের মতো টাইম দেওয়া হয়েছিল, 20-25 দিনের মতো টাইম দেওয়া হয়েছিল। তো যেদিনকে আমি পেয়েছিলাম সেই দিন থেকেই আমি মানে একটা উদ্যোগ নিয়েছিলাম, জানি হয়তো পারবো না কিন্তু চেষ্টা তো করে দেখি, উদ্যোগ নিয়েছিলাম যে করেই হোক যদি পরীক্ষাটাতে পাশ করতে পারি। তো আমার সহকর্মী তখন যারা ছিলেন অফিসের সহকর্মী, তো তারা হেল্প করেছিল আমার অফিসের সহকর্মী, এবং সেই দিন থেকে মানে ইউটিউব ঘাঁটা শুরু করা ওই অফিসে যাওয়ার পথেই, মানে কিভাবে মানে পরীক্ষাটা ভালো করে দেওয়া যায় ওই কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, এবং কি করে পাশ করব। আমার বাড়ির কাছেই একটা ছেলে ছিল ইউনিস বলে, তাকে বলেছিলাম ভাই আমার এক্সেলটা একটু দেখাতে হবে, কি করে আমি ভালো করতে পারবো। হ্যাঁ, তো এই যে বিভিন্ন যে পার্ট, সে বলেছিল হ্যাঁ হ্যাঁ দাদা সেও খুব হেল্প করেছিল, বলেছিল তুমি অফিসের পর আসবে সন্ধ্যেবেলাতে, আমিও ফিরি দেখাবো। ছেলের মাস্টারমশাইয়ের কাছে গিয়েছিলাম, তো তার কাছে বলেছিলাম যে আমার এই জিনিসগুলো মানে ওয়ার্ড কিভাবে মানে ওই একটা চিঠি কম্পিউটারে তো মানে করতে হয়, তারপরে আরও যা যা আছে কম্পিউটারের সমস্ত একটা পরীক্ষা দিতে গেলে। তো সেই 1 মাসে ওই ছেলের স্যার, আমার অফিসের কলিগ, প্লাস আমার মানে ওই বাড়ির পাশে যে ইউনিস বলে ছেলেটা খুবই হেল্প করেছিল। আর আমি রাত দিন এক করে ওই কম্পিউটার টেস্ট যাতে পাস করতে পারি সেইটা আমি চেষ্টা করে গিয়েছি। অবশেষে মানে যে টাইমে পরীক্ষা সেই সময় করোনা চলছিল, ঠিক আছে, গাড়ি ঘোড়া চলছিল না, ট্রেন চলছিল না। আমি আমার একজন নিজের লোককে নিয়ে বাইকে করে গিয়ে সেই টেস্ট দিয়ে এসেছিলাম কলকাতাতে, আমাদের জায়গাটার নামটা আমি এই মুহূর্তে মনে পড়ছে না। তো সেখানে গিয়ে টেস্ট দিয়ে আসি, এবং প্রত্যেকটা যে মানে আধ ঘন্টা আমাকে সময় দিয়েছিল, আমার মতো অনেককেই দেওয়া হয়েছিল সময়। তো আধ ঘন্টা যে সময় দেওয়া হয়েছিল সেই সময়ে প্রত্যেকটায় মানে যে কটা প্রশ্ন ছিল সব কটাই অ্যাটেন্ড করেছিলাম, হয়তো 2-1টা পুরো কমপ্লিট করে উঠতে পারিনি। কিন্তু লাস্টে যখন রেজাল্ট বার হলো তাতে দেখা গেল আমাদের টোটাল অল ওয়েস্ট বেঙ্গলে 120 জন মতো পরীক্ষা দিয়েছিল, ওই 50-52-এর মতো পাশ করেছিল, 50-52-এর মতো। তো সেখানে আমিও পাশ করেছি, এবং সেই জায়গাতে যাওয়ার পর মানে ওই যাওয়ার পর তার পরপরই আমার গোটা 3 প্রমোশন হয়ে গেছে, যেটা মানে ওই ওদের ওটাই আপনার জীবনের একটা চ্যালেঞ্জ ছিল। এবং মানে ওই অফিস এক্সিকিউটিভ পদে গেছি, তার পরপরই 2 বছরের মধ্যে 3টে প্রমোশন হয়ে আমি এখন ক্লাস 1 অফিসার হয়ে গিয়েছি। তো মানে আমি যদি ওই পরীক্ষাটা না দিতাম আর ওই চেষ্টাটা না করতাম, তো অনেকেই আমাকে আমার হেল্প করেছে, না হলে আমি পারতাম না। কিন্তু আমি মানে ওই 20-25 দিন 1 মাস মানে অমানসিক খেটেছি, যার জন্যে আমি আজকে এই জায়গাটা আসতে পেরেছি। এবং যারা হেল্প করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং তাদেরকে কি বলবো ভালোবাসা জানাই এবং স্যালুট জানাই। আমরা শুনছি প্রদীপ বাবুর কথা। প্রদীপ বাবু একদিন চ্যালেঞ্জ ম্যাডাম 1 সেকেন্ড, আমি এটাই বলবো মানে কোনো কাজ যে কেউ মানে যদি মনে করে মানে যে চেষ্টা করে যে আমি এইটা করবই, মানে এইটা যদি মানে সে একদম মানে হার্ডেল নেয় মানে যে আমি এইটা ডান করবই,
তার কাছে রাস্তাও খুলে যাবে এবং সে মানে ওই জায়গাতে পৌঁছতে পারবে। কিন্তু আমি যদি চেষ্টার আগেই যদি বলি, না এটা হবে না, তাহলে কিছুই হবে না। মানে এই চেষ্টাটা রাখতে হবে। অনেকেই হেল্প করবে, অনেকে করবে না, কিন্তু এগিয়ে গেলে ভালো মানুষও পাবে। কষ্টটা করতে হবে, মেইন ডান। হ্যাঁ, একদমই তাই। আমরা শুনছি প্রদীপবাবুর কথা। প্রদীপবাবু জীবনে একটা চ্যালেঞ্জ এসেছিল, সেই চ্যালেঞ্জ উনি অ্যাকসেপ্ট করেছিলেন এবং আশীর্বাদ বলুন, সম্ভাবনা বলুন, যেটা আমরা আজকের আলোচনার শুরুতেই বলেছি, সম্ভাবনা না আশীর্বাদ। তার কারণ হচ্ছে যে যখন উনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন সেই মুহূর্তে মনে হয় দৈবিকভাবেও বলতে পারেন, রাস্তার পথ চলার ক্ষেত্রে উনি উনার হার্ডলসকে অতিক্রম করবার জন্য কিন্তু বহু মানুষকে উনি পাশে পেয়েছিলেন এবং একের পর এক সেই দরজাগুলো একে একে খুলতে থাকে, তাই হয়তো উনি এগিয়ে যেতে পারেন। আপনাদেরও প্রত্যেককে এটাই বলার উদ্দেশ্য, চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করুন এবং দেখুন না যে যে অপরচুনিটিস আপনার কাছে আসছে সেই অপরচুনিটিসটা হতে পারে আপনার সৌভাগ্যের দরজা। পরবর্তী যে আমি প্রশ্নে যাব স্যার, এই মুহূর্তে আপনার ছেলে আমাদের কলেজে পড়ছে, তো সেই স্বপ্নটা আপনি আপনার নিজেও দেখেছেন এবং একই সাথে আপনার ছেলেকে দেখিয়েছেন, কারণ ডাক্তার হবে সে, ভাবি ডাক্তার। তো সেই ইচ্ছাটা, সদিচ্ছাটা আপনি বাচ্চাটির মধ্যে কিভাবে রোপণ করলেন? ম্যাডাম, আমি চিরজীবন চেষ্টা করেছি সৎভাবে চলার এবং ঠিকভাবে, মানে আমার সাধ্যমতো অফিসে, মানে যেখানে আমি জব করি সেই মানে সরকারকে বলুন বা সেই আমার ডিপার্টমেন্টকে বলুন, মানে সেইভাবে দেওয়া এবং যত মানে সেইভাবে অনেস্টিভাবে চলা। তো আমাদের মানে পরিবারে খুব একটা সচ্ছল ছিল না, যার ফলে আমরা খুব একটা আগে বেতন কম পেতাম। তো আমিও জানি যে আমার ছেলেও আমার মতো মানে একটু পড়াশুনো ভালো করে কোনো একটা চাকরি যাতে ওর জুটে যায়, বা মানে এইটা যাতে স্বপ্ন ছিল। নর্ম্যাল স্টুডেন্ট ছিল, কিন্তু ক্লাস 8-এর পর ও মানে পুরোটাই পরিবর্তন হয় ওর, মানে রেজাল্টে, প্রত্যেকটা বিষয়ে রেজাল্টে এবং মানে সব কিছুতে পরিবর্তন হয়। মানে ও যেখানে হয়তো মানে 50 পাওয়া ছেলে, সেখানে 80-90 পাওয়া শুরু করে দেয়, মানে ক্লাস 8-এর পর। সে ওর মানে মায়ের জন্যে হোক বা ওর যে বাড়িতে যে গৃহশিক্ষক আসতো তার জন্যে হোক বা আমাদের সবাইয়ের জন্য হোক, যে কোনো কারণবশত 8 থেকে পরিবর্তন হয়ে যায়। তো তখনও আমরা জানতাম যে একটা চাকরিই করবে, কোনো মানে গ্র্যাজুয়েশন করে বা বিএসসি পাস করে কোনো একটা চাকরি যদি জুটে যায় আমাদের ওয়েল। তো ও যখন মাধ্যমিক পাশ করলো, মানে আমরা বড় স্কুলে পড়াতে পারিনি, মানে আমাদের ওখানে একটা রামকৃষ্ণ ইনস্টিটিউট আছে, শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট, সেখান থেকে পাশ করার পর মানে সরকারি স্কুলেই হাই সেকেন্ডারিও পাস করেছে। তো মাধ্যমিক পাশ করার পর ও বলে যে আমার মেডিকেল নিয়ে পড়ার ইচ্ছা। আমরা তো অবাক হয়ে যাই যে মানে মেডিকেল পড়ানো, প্রথম কথা মানে পাওয়া, তারপর পড়ানো সবটাই একটা দুরূহ ব্যাপার। কিন্তু ও বলে না, আমি মানে এই মেডিকেল পড়তে চাই। তো কেউ মানে কোনো সন্তান যদি তার বাবা মাকে বলে যে আমি মেডিকেল বা মানে দেব, মানে আমি চেষ্টা করে দেখব যদি হয়, তো তারপরে ওর পেছনে আমরা দাঁড়াই, ঠিক আছে তুমি পড়ো। তখন বলি যে মানে ওই যেহেতু ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট না, বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, প্লাস আমাদের ফ্যামিলিতে কেউ সাপোর্ট মানে পড়ানোর সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই। তো আমি বলেছিলাম যে ঠিক আছে তাহলে আকাশে ভর্তি করি। তো ও কিন্তু বলেছিল না, আমি নিজের চেষ্টা করে দেখি। তো সেইটা করতে গিয়ে অনেকটা পিছিয়েই পড়েছে, মানে নিজের চেষ্টা করতে গিয়ে প্রথম যখন দিল তখন অনেকটা মানে কম নাম্বার পেয়েছিল নিটে। তারপরে তো ভালো চেষ্টা করেও অনলাইনে একটা ক্লাস নিয়ে যখন হচ্ছে না, আমি জোর করিয়েই আকাশে দিয়ে দিই। তো তারপরে সেখানে ভালো পড়াশুনো করে তারপরে ও সেকেন্ড বারেও ডান করতে পারিনি। আমরাও খুব হোপলেস হয়ে পড়েছিলাম, জানি আর হবে না। মানে প্রথম চেষ্টা করেছে নিজে, তারপরে আকাশে আমরা অনেক কষ্ট করে টাকা দিয়ে করিয়েছি, কিন্তু ও বলেছিল যে আমি আর একবার দেব। দেওয়ার পর
তার পরের বারে দেওয়ার পর সত্যিই ও প্রচণ্ড মানে পরিশ্রম করেছে এবং আমরা সাপোর্ট দিয়ে গেছি। যদি না হয় কোনো ব্যাপার না, অনেক বাবা মা আছে যে মানে না হলে মানে হয়তো তার উপরে অসন্তুষ্ট হবে বা রাগারাগি করবে, খারাপ কথা বলবে। আমরা কোনোদিনই বলিনি, আমরা বলেছি যে যেহেতু আমরা আদৌ হবে কি না জানি না, তো আমরা তোর সাথে আছি, আর যদি না হয় কোনো ব্যাপার না, আমাদের জন্য তো অন্য রুট খোলা আছে, কিন্তু চেষ্টাটা করে দেখ, যদি না হয় তাহলে নেক্সট বারে অন্য কিছু নিয়ে পড়বি। তো ও সত্যিই চেষ্টা করেছে, নিজের সেরাটা দিয়েছে এবং যে ইনস্টিটিউশনে পড়তো তাদেরও সহযোগিতায় এবং ওর নিজের চেষ্টায়, এবং আমরা ওর পাশে থেকে তো এবছরে ডান করেছে, যার ফলে তো আপনাদের ইনস্টিটিউটে ভর্তি হতে পেরেছে এবং আপনাদের সহযোগিতা এবং আপনাদের এখানে খুবই মানে কোঅপারেশানে পড়াশুনোটা চালিয়ে যাচ্ছে। তো ভবিষ্যতে কতটা ভালো হবে সেটা তো সময়ের ব্যাপার, আমরা বলতে পারবো না। এবং আপনি যখন ভর্তি করেন তখন কি কি ফ্যাক্টর দেখেছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের ক্ষেত্রে? শান্তিনিকেতন মেডিকেল কলেজের ক্ষেত্রে সত্যি কথা বলতে কি মানে ওর মানে কাকতালীয় হলেও মানে যখন ও প্রথম পরীক্ষাটা নিট পরীক্ষাটা লাস্টবার দিল, তখন ও এসে বলেছিল আমি সরকারি কলেজ পেয়ে যাব। কিন্তু মানে শুনেছেন নিটে একটা মানে অনেকটা একটা মানে এবছর কেলেঙ্কারি হয়েছিল, যার ফলে লাস্ট পর্যন্ত যখন দেখেছে আর কোনো জায়গায় হবে না, আমরা ওর মা আশা করেছিল যদি শান্তিনিকেতন কলেজ হতো, মানে এটা কাকতালীয় হতো তাহলে খুব ভালো হতো, আমারও ইচ্ছা ছিল। কিন্তু মানে পরপর মানে একটা করে হয়ে গেছে মানে রাউন্ড, মানে সরকারিতে হয়নি, বেসরকারি হয়নি, তো আমরা তো হোপলেস হয়ে গেছিলাম আর হবেই না। কিন্তু তার পরের রাউন্ডে গিয়ে দেখা যাচ্ছে ওর নামটা শান্তিনিকেতনেই এসেছে এবং হয়েছে। সেটা নাম্বার বেসিসেই হয়েছে এবং স্কোর বেসিসে, এই কলেজটা পেয়েছিল কাউন্সিলিং এর মাধ্যমেই এই কলেজটাই এসেছে স্টেট কোটাতে। ওকে, আচ্ছা। পরবর্তীকালে মানে আমি যেটা বলতে চাইছি মানে কেউ যে লাইনেই যাক তাকে চেষ্টাটা করতে হবে, বাধা আসবে। আমার ছেলে তো এক সময় মানে কি বলবো মানে কি বলে না মানে হয়ে যাওয়া, ইমপ্রেস হয়ে গেছে, মানে জানে আর ওসব হবে না, আর মনে হয় আমি পাবো না। কিন্তু আমরা সব সময় পেছনে ছিলাম, না হলে কিছু মনে করিস না, তোর জন্য আর একটা রাস্তা খোলা, অন্য রাস্তাতে খোলা থাকবে, দেখবি অন্য রাস্তাতে যাবি, হয়তো এইটা তোর জন্যে না। কিন্তু তো হয়েছে। সব বাবা মায়েরই চেষ্টা করা উচিত, মানে সন্তানের পাশে থাকা, তাকে তার মতো করে অন্তত মানে সে যেটাকে ভালোবাসে, যে লাইনটাকে, তাকে সেই লাইনটাকে যেতে দেওয়া। জোর করে সে হয়তো ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, মানে ডাক্তারিতে দিয়ে দিচ্ছে, বা হয়তো ডাক্তারি পড়তে চায়, তাকে অন্য ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে। তো সন্তানের এটাকেও গুরুত্ব দেওয়া উচিত। তো আমি আমার ছেলে আমার ওয়াইফকে নিয়ে যখন আসি মানে কলেজে ভর্তি করতে আসি, তো এইখানের পরিবেশ, এখানের মানে গাছপালা, এখানের মানে মানে প্রত্যেকটা লোকের, অফিসের প্রত্যেকটা মানুষের ব্যবহার এত মুগ্ধ করেছে। এবং এখানে যে কেউ এসে মানে একদিন বা মানে 2 ঘন্টার জন্যও যদি ঘুরে যায় তার মন চেঞ্জ হয়ে যাবে। মানে এত সুন্দর পরিবেশ বা এত সুন্দর মানে টোটাল এনভায়রনমেন্ট সত্যিই ভালো। মানে এই কলেজের মানে প্রাকৃতিক পরিবেশ এবং সমস্ত কিছুই যেন একটা আঙ্গিকে গড়া এই কলেজ। শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল সম্পর্কে অভিভাবকের মতামত আপনারা শুনলেন। সন্তানের ভবিষ্যৎ পছন্দ করার জন্য, ভবিষ্যৎকে সুগঠিত করার জন্য, সুনাগরিক এবং একজন সুদক্ষ ডাক্তার হিসাবে প্রতিষ্ঠিত করবার জন্য উনি প্রাথমিকভাবেই পছন্দ করেছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ। উনি একটা সময় জানালেন যে কাকতালীয়ভাবেই ওনার পছন্দের কলেজ ওনার কাছে চলে আসে, শান্তিনিকেতন মেডিকেল কলেজ। এবং যখন উনি প্রথমবার কলেজে আসেন পরিবারের সাথে, সেই সময় এখানকার প্রাকৃতিক যে পরিবেশ এবং এখানকার যারা স্টাফ টিচার রয়েছেন তাদের ব্যবহার ওনাকে মুগ্ধ করে
এবং উনি দ্বিতীয়বার না চিন্তা করেন ওনার সন্তানকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে ভর্তি করান। পজিটিভ বার্তার এই যে চিন্তা ভাবনা, তার জন্য আমরা ম্যাডাম ধন্যবাদ শান্তিনিকেতন কলেজকে ডক্টর জানাবো, মলয়পীঠ আপনাকেও মহাশয়কে জানাবো, মলয়পীঠ আমরা মশাইকেও জানাবো। জানাই হ্যাঁ অবশ্যই। আর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার ম্যাডাম, ভবিষ্যৎ সবাইকে আরো সুন্দর নমস্কার। হোক, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম নমস্কার।